আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের এই অধ্যায়ে দেখো আমরা হচ্ছে রোড টু মিশন 100 সাজেশন নিয়ে আলোচনা করব। কোন অধ্যায়ে দেখো যে আমাদের কোন সাবজেক্ট বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা নিয়ে। দেখো বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা যে আমাদের রোড টু মিশন 100 সাজেশন আছে, এই সাজেশন থেকে যারা হচ্ছে কি দেখো এসএসসি 2026 সালে পরীক্ষার্থী আসো, তো তোমাদের জন্য আমরা কি একটা দেখো পূর্ণাঙ্গ একটা সাজেশন তৈরি করছি কি রোড টু মিশন 100 এর। তো দেখো যারা এসএসসি 2025 সালে পরীক্ষার্থী ছিল তাদের হচ্ছে তাদের জন্য আমরা হচ্ছে রোড টু মিশন 100 সাজেশন তৈরি করছিলাম। তাদের হচ্ছে কি তারা হচ্ছে আমাদের শতভাগ কমন পেয়েছিল এই যে রোড টু মিশন 100 সাজেশন থেকে। তো দেখো আমরা এই সাজেশনটা এমনভাবে তৈরি করেছি যেন সকল বোর্ডের স্টুডেন্টের জন্য প্রযোজ্য হয়। তো দেখো আমরা হচ্ছে কি যারা হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা সাবজেক্ট নিয়ে অনেক ভয় পায় যে আমরা ভাইয়া এই যে মনে রাখতে পারি না, তো তাদেরকে বলবো যে তোমরা যদি আমাদের এই রোড টু মিশন 100 এর সাজেশনটা ভালো মতো নিজেদের মধ্যে আয়ত্তে নিতে পারো, তাহলে কি তোমরা হচ্ছে যে কোনো পরীক্ষায় দেখো তোমাদের হচ্ছে কি বোর্ড এক্সামে বলতে পারো, তারপরে একটি টেস্ট এক্সামে বলতে পারো, সকল এক্সামে তোমাদের জন্য কি আমাদের এই সাজেশনটা কার্যকরী হবে। তো দেখো আমাদের হচ্ছে কি যে 6টা অধ্যায় আছে আমাদের সংক্ষিপ্ত সিলেবাসে, যারা এসএসসি 2026 পরীক্ষা দিবা, তো তাদেরকে বলবো যে আমাদের এই যে 6টা অধ্যায় থেকে আমরা যে একটা পূর্ণাঙ্গ সাজেশন তোমাদের জন্য তৈরি করেছি, তাদেরকে বলবো আমাদের এই সাজেশনটা তোমরা কি দ্রুত সংগ্রহ করে নেবা। তো দেখো আমাদের হচ্ছে কি দ্বিতীয় অধ্যায়, এই দ্বিতীয় অধ্যায়ে দেখো টাইপ 1 আমাদের যে কোশ্চেনগুলো আছে, আমাদের জ্ঞানমূলক যে জ্ঞানমূলক যে কোশ্চেনটা আছে। তো দেখো আমাদের টাইপ 1 হচ্ছে জ্ঞানমূলক কোশ্চেন, মানে দ্বিতীয় অধ্যায় থেকে। তো দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের দেখো যে আমরা হচ্ছে 3 স্টার 2 স্টার এবং 1 স্টার এবং কি দেখো 9 স্টার দিয়ে আমরা সাজাইছি। তো এই কোশ্চেনগুলো আমরা এমনভাবে সাজাইছি যেন কি যে সকল টাইপের স্টুডেন্টের জন্য কি ভালো হয়। তো দেখো যাদের হচ্ছে মনে করো যে পড়ালেখা করতে ভালো লাগে না, যে আমাদের পাস হইলে হইলো, তাদেরকে বলবো যে তোমরা হচ্ছে আমাদের এই সাজেশনের 3 স্টার কোশ্চেনগুলো পড়তে পারো। কি বললাম যে 3 স্টার কোশ্চেনগুলো পড়তে পারো। এই 3 স্টার কোশ্চেনগুলো পড়লে তো তোমাদের আমরা বলতেছি যে ইনশাল্লাহ তোমরা পাস এবং কি একটা ভালো রেজাল্ট করতে পারবো। তো দেখো 1 নম্বর কোশ্চেনটা আমার কি বলতেছে যে মানব সভ্যতা শুরু হয় কিভাবে। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের জ্ঞানমূলক কোশ্চেন 1 মার্কের। কি বললাম যে 1 মার্কের আমাদের জ্ঞানমূলক কোশ্চেন বলতেছে মানব সভ্যতা শুরু হয় কিভাবে। তারপরে বলতেছে 2 নম্বরে যে পাথর যুগের প্রথম পর্যায়কে কি বলা হতো, যে পাথর যুগের প্রথম পর্যায়কে কি বলা হতো। এবং 3 নম্বর বলতেছে যে সিন্ধু সভ্যতায় কতটি ভাস্কর্য মূর্তি পাওয়া যায়, এটা আমাদের কি যে সভ্যতা থেকে। এরপরে 4 নম্বর বলতেছে যে নগর পরিকল্পনা কি। আচ্ছা, নগর পরিকল্পনা কি। তারপরে আমাদের আছে হায়ারোগ্লিফিক কাকে বলে। তারপরে আছে যে প্যাপিরাস কি। তারপরে হচ্ছে 7 নম্বর যে মমি বলতে কি বোঝায়। তারপরে ছিল যে মায়া সভ্যতার কেন্দ্র কোথায় ছিল এবং ইলিয়ড মহাকাব্যের রচয়িতাকে। দেখো আমরা হচ্ছে যে 7 পর্যন্ত আমাদের কোশ্চেনটা দেখো এবং হচ্ছে 9 পর্যন্ত, 7 এবং 8 এবং 9। দেখো এই যে 9 পর্যন্ত কোশ্চেনটা আমরা হচ্ছে 3 স্টার দিয়ে সাজাইছি। যাদের হচ্ছে কি প্রিপারেশনটা একটু দুর্বল, তো তাদেরকে বলবো যে তোমরা হচ্ছে এই যে আমাদের যে 9টা কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো যদি ভালো মতো নিজেদের আয়ত্তে নিয়ে আসতে পারো, তাহলে কি তোমরা হচ্ছে একটা কি তুলনামূলক অনেক ভালো রেজাল্ট করবা। এখন দেখো যাদের টার্গেট 100-এ 100, কি বললাম যে যাদের টার্গেট 100-এ 100, তাদেরকে বলবো তোমরা হচ্ছে কি এই অধ্যায়ে সব কোশ্চেনগুলো পড়বা, কি সব কোশ্চেনগুলো পড়বা। তো দেখো কি বলতেছে আমাদের 8 নম্বর কোশ্চেন থেকে আমরা একটু দেখি। 10 নম্বর থেকে দেখো 10 থেকে 14 দেখো 10 থেকে 14 পর্যন্ত আমরা হচ্ছে 2 স্টার দিয়ে সাজাইছি। তো দেখো 10 নম্বরে বলতেছে যে নবপলীয় যুগ কি। কি বললাম যে নবপলীয় যুগ কি। তারপরে 11 আছে যে মহেঞ্জোদারো কথাটির অর্থ কি। তারপরে কি আমরা জানি যে মহেঞ্জোদারো কথাটির অর্থ কি যে মানুষের ডিবি। তারপরে হচ্ছে প্রাচীন চীনা সভ্যতা কয়টি রাজবংশের অর্জন কর। কি বলতেছে দেখো প্রাচীন চীনা সভ্যতা কয়টি রাজবংশের অর্জন। এরপরে আমাদের যে 13 নম্বর কোশ্চেনটা কি বলতেছে যে কোন নদীকে চীনের দুঃখ বলা হয়। আচ্ছা, আমরা এই কোশ্চেনটা সবাই জানি যে এই কোশ্চেনটা আমাদের অনেকবার আসে যে কোন নদীকে চীনের দুঃখ বলা হয়। আমরা জানি যে কি হোয়াংহো, তাই না। এরপর আমাদের 14 নম্বর আছে যে মাথা পিছু কোন সভ্যতার নিদর্শন। কি যে মাসু পিছু কোন সভ্যতার নিদর্শন। এরপরে আছে আমাদের 15 নম্বর কি বলতেছে দেখো যে এই যে 14 পর্যন্ত আমাদের হচ্ছে 2 স্টার দিয়ে সাজানো, কয়েসটা যে 2 স্টার দিয়ে সাজানো। এরপর আমাদের 15 নম্বর কোশ্চেনটা বলতেছে যে উপমহাদেশের প্রাচীনতম সভ্যতার নাম কি। কি বলতেছে যে উপমহাদেশের প্রাচীনতম যে সভ্যতা আছে এই সভ্যতার নাম কি। এরপরে আমাদের দেখো 16 নম্বর যে কোশ্চেনটা আছে যে কোন জাতির লোকেরা মেক্সিকোতে আজটেক সভ্যতা গড়ে তোলে।
তো তারপরে আমাদের আছে 17 নম্বর, কোথায় সিন্ধু সভ্যতার নিদর্শন সবচেয়ে বেশি আবিষ্কৃত হয়েছে। তারপরে 18 নম্বরে হচ্ছে যে পুরো পলীয় যুগ কি এবং কোন সভ্যতায় নগর রাষ্ট্রের প্রধানকে পাতেজি বলা হতো। তারপরে আছে যে সুমেরীয়দের প্রাণীর দেবতা কে। তারপরে সিন্ধু সভ্যতার সমাজ ব্যবস্থা কিরূপ ছিল। তারপরে বলতেছে কোন সভ্যতার অধিবাসীরা দ্রব্যের ওজন পরিমাপ করতে শিখেছিল এবং কোন নদীর তীরে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল এবং কি দেখো হেলেনিক সংস্কৃতি কি এবং সক্রেটিসের শিক্ষার মূল উদ্দেশ্য কি ছিল। তো দেখো এই যে এই কোশ্চেনগুলো লাস্টে যে কোশ্চেনগুলো দেখো আমরা কোনো স্টার দিই না, উইদাউট স্টার, সেই কোশ্চেনগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। কি বললাম, আমাদের জন্য এই কোশ্চেনগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। তো তাদেরকে বলবো দেখো যে যাদের হচ্ছে কি 100-এ 100 পাওয়ার হচ্ছে কি ইচ্ছা, তাদেরকে বলবো যে তোমরা হচ্ছে কি এই অধ্যায় সকল কোশ্চেনগুলো ভালো মতো নিজেদের আয়ত্তে আনবা। কি সকল কোশ্চেনগুলো নিজেদের আয়ত্তে আনবা। তো দেখো এই অধ্যায় থেকে আমাদের যে জ্ঞানমূলক কোশ্চেনগুলো দেখলাম, তো এখন আমাদের দেখবো যে দেখো আমাদের হচ্ছে যে জ্ঞানমূলকের পরে হচ্ছে অনুধাবন এবং সংক্ষিপ্তমূলক কোশ্চেন। কি যে অনুধাবন ও সংক্ষিপ্ত। আচ্ছা আমাদের দেখো যে নতুনভাবে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন অ্যাড হয়েছে, কয় মার্কের? 20 মার্কের। তো দেখো যেহেতু 20 মার্কের অ্যাড হয়েছে, তখন দেখো এই অনুধাবনমূলক কোশ্চেনগুলো আমাদের ক্ষতেও থাকে। দেখো সৃজনশীল প্রশ্নের ক্ষতেও থাকে। তাহলে আমরা বলতেছি কি এই যে এই অনুধাবন এবং সংক্ষিপ্তমূলক কোশ্চেনগুলো আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কি বললাম যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো দেখো আমাদের টাইপ 2-তে কি বলতেছে, তো দেখো আমাদের টাইপ 2-তে কি বলতেছে যে মানব সভ্যতা শুরু হয় কিভাবে, লেখো। তো বলতেছে যে মানব সভ্যতা, তো বলতেছে দেখো যে মানব সভ্যতার শুরু হয় কিভাবে, লিখো। তারপরে আমাদের বলতেছে 2 নম্বর যে সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় কিভাবে। কি যে সিন্ধু সভ্যতা কিভাবে আবিষ্কৃত হয়। তারপরে 3 নম্বরে আছে দেখো যে সিন্ধু সভ্যতার নগর সভ্যতা বলা হয় কেন, সিন্ধু সভ্যতাকে নগর সভ্যতা বলা হয় কেন। তারপরে কি মিশরকে নীল নদের দান বলা হয় কেন। তো দেখো এই কোশ্চেনগুলো আমরা কি অনেক ইম্পর্টেন্ট আমরা বুঝতে পারতেছি যে হেলেনিস্টিক সংস্কৃতি বলতে কি বোঝায়। তারপরে বলতেছে রোমে প্রজাতন্ত্রের সূত্রপাত ঘটে কিভাবে। তো দেখো এই যে এই 6টা কোশ্চেন আমরা সাজাইছি 3 স্টার দিয়ে। তো তোমাদের জন্য কি অনুধাবন এবং সংক্ষিপ্তমূলক প্রশ্নের জন্য এই 6টা কোশ্চেন আমাদের অনেক ইম্পর্টেন্ট। তো দেখি, তো দেখো 7 নম্বর কোশ্চেনে কি বলতেছে আমাদের যে নবপলীয় যুগ বলতে কি বোঝায়। তারপরে 8 নম্বর আছে হাইরোগ্লিফিক বলতে কি বোঝায়, মাচু পিচু শহর পরিত্যক্ত কেন হয়। তারপরে বলতেছে আজটেক সভ্যতার অর্জন কি বর্ণনা করো। দেখো এই যে এই কোশ্চেনগুলো আছে আমাদের হচ্ছে 2 স্টার কোশ্চেন। এই কোশ্চেনগুলো কি আমাদের জন্য বলতেছে অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তারপরে আছে আমাদের 11 থেকে 15 পর্যন্ত দেখো বলতেছে যে সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা ব্যাখ্যা করো। কি বলতেছে যে সিন্ধু সভ্যতার যে নগর পরিকল্পনা সেটা ব্যাখ্যা করতে বলতেছে। তারপরে মিশরের ভৌগোলিক অবস্থান কেন গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে মিশরীয়রা পিরামিড তৈরি করেছিল কেন। তারপরে হচ্ছে আমাদের দেখো যে কিভাবে নগর রাষ্ট্রগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ মনোভাব গড়ে ওঠে এবং যে কিভাবে মায়া জনবসতি গড়ে ওঠে। তো দেখো এগুলো হচ্ছে আমাদের কি জ্ঞানমূলক এবং সংক্ষিপ্ত প্রশ্ন গেল, যে অনুধাবন এবং সংক্ষিপ্তমূলক প্রশ্ন গেল। তো এইখান থেকে আমরা বলবো যে তোমরা যদি আমাদের এই রোড টু মিশন 100-এর দেখো RTM 100-এর সাজেশনটা ভালো মতো তোমাদের নিজের আয়ত্তে আনতে পারো, তাহলে আমরা বলতেছি যে তোমরাও কি অবশ্যই কি এখান থেকে না আমাদের শতভাগ কমন পাবা। এরপরে দেখো আমরা এই অধ্যায় থেকে তোমাদের জন্য টাইপ 3 গ এবং ঘয়ের জন্য কিছু হচ্ছে দেখো কিছু টপিক তোমাদের জন্য সাজেস্ট করেছি। দেখো এই টপিকগুলো যদি তোমরা ভালো মতো পড়তে পারো, কি বলতেছি এই টপিক যদি ভালো মতো তোমাদের নিজেদের আয়ত্তে আনতে পারো, তাহলে আমরা বলতেছি যে তোমরা হচ্ছে কি অবশ্যই এই অধ্যায় থেকে যেখান থেকে আমাদের হচ্ছে কি যে আমাদের সৃজনশীল প্রশ্ন আসুক না কেন তোমরা কি এখান থেকে আনসার করতে পারবা। 1 নম্বরে আমাদের বলতেছে দেখো যে মেসোপটেমীয় সভ্যতা ও এর যে অর্জন। তো দেখো আমাদের যে বইয়ে যেটা হচ্ছে এই মেসোপটেমীয় সভ্যতা নিয়ে যে পড়াটা আছে ওইটা ভালো করে পড়বা। তারপরে হচ্ছে সিন্ধু সভ্যতার আবিষ্কার, তারপরে কি নগরায়ন ও স্থাপত্য, তারপরে কি মিশরীয় সভ্যতা এবং গ্রিক সভ্যতা এবং রোমান সভ্যতা। দেখো এই যে এই 6টা কি বললাম, এই 6টা যদি তোমাদের নিজের আয়ত্তে নিয়ে আসতে পারো, এখান থেকে যদি ভালো মতো পড়তে পারো, এখান থেকে দেখো তোমাদের হচ্ছে কি MCQ CQ, তারপরে হচ্ছে আমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন এবং অনুধাবন প্রশ্ন, এইগুলো সকল কিছু ভালো মতো পড়বা, সকল ভালো মতো পড়তে পারবা। এরপরে দেখো এরপরে আছে আমাদের হচ্ছে দেখো যেটা আমাদের 4 অধ্যায়। তো দেখো 4 অধ্যায় বলতেছে যে প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস কি 326 থেকে 1204 খ্রিস্টাব্দ পর্যন্ত। দেখো যে প্রাচীন বাংলার যে রাজনৈতিক ইতিহাস আছে এই অধ্যায় থেকে আমরা বলতেছি যে কি কি দেখো টাইপ 1-এর জ্ঞানমূলক প্রশ্ন। তো কেমন টাইপের জ্ঞানমূলক কোশ্চেন থাকতে পারে সেটা আমরা একটু দেখি। বলতেছে গঙ্গরিডাই জাতির বসবাস কোথায় ছিল। কি বলতেছে যে গঙ্গরিডাই জাতির বসবাস কোথায় ছিল। তারপরে শশাঙ্কের রাজধানী কোথায় ছিল, আমরা জানি যে শশাঙ্কের রাজধানী কোথায় ছিল সবাই। তারপরে বলতেছি যে দেখো মৎস্য নাই কি। দেখো এই অধ্যায়টা আমাদের একটু কি
যে বাংলার দেখো প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস, আমরা প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাসটা মনে রাখা একটু সহজ, মানে কি একটু যেমন একটা কঠিন না, আমরা বলতেছি যে বলতেছে কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিল, তারপরে হচ্ছে কাদের ব্রক্ষ এবং ক্ষত্রিয় বলা হতো, তারপরে বলতেছে যে মহাসামন্ত কাকে বলেন, তারপরে আমাদের আছে দেখো উপরিকর কি। দেখো এই যে এই 7 পর্যন্ত আমরা হচ্ছে কোশ্চেনগুলো তোমাদের জন্য 3 স্টার দিয়েছি। কি স্টার? দেখো 3 স্টার দিয়েছি। তোমাদেরকে বলতেছি যে এই কোশ্চেনগুলো আমাদের জন্য কি অনেক ইম্পর্টেন্ট। এরপরে আমাদের 8 নম্বর থেকে কি বলতেছে, 8 নম্বর বলতেছে যে পাল বংশের প্রতিষ্ঠাতা কে, কি যে পাল বংশের প্রতিষ্ঠাতা কে, তারপরে হচ্ছে রামচরিত এর রচয়িতা কে, তারপরে হচ্ছে খড়গ বংশের রাজধানী কোথায় ছিল এবং বল্লাল সেনের নতুন রাজধানীর নাম কি, এবং হচ্ছে কি 12 নম্বরে ছিল যে ভুক্তি কি। দেখো যে এই কোশ্চেনগুলো কি বলতেছে, এই কোশ্চেনগুলো তোমাদের জন্য কি আমাদের বলতেছি কি এই 2 স্টার দিয়েছি, তার মানে এইগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো দেখো এরপরে আমাদের দেখো যে 13 থেকে 20 পর্যন্ত কি বললাম, যে 13 থেকে 20 পর্যন্ত এই কোশ্চেনগুলো দেখো যে আমাদের উইদাউট স্টার, কিন্তু আমরা বলতেছি এই কোশ্চেনগুলোও তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কি এই কোশ্চেনগুলোও তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো তাহলে যাদেরকে বলবো যে দেখো যাদের হচ্ছে কি 100-তে 100-এ 100 পাওয়ার ইচ্ছা, তাদেরকে বলবো এই কোশ্চেনগুলো তোমরা ভালো মতো দেখবা, কি বললাম এই কোশ্চেনগুলোও তোমরা ভালো মতো পড়বা। দেখো বুঝছো? এরপরে আমাদের দেখো এই অধ্যায় থেকে আমাদের যে অনুধাবনমূলক প্রশ্ন আছে, কি অনুধাবনমূলক দেখি। টাইপ 2 হচ্ছে আমাদের অনুধাবনমূলক এবং সংক্ষিপ্ত প্রশ্ন, কি যে টাইপ 2 হচ্ছে আমাদের অনুধাবন এবং সংক্ষিপ্তমূলক প্রশ্ন। তো দেখো আমরা হচ্ছে এই অধ্যায় থেকে যে তোমাদের টাইপ 2-তে যে কিছু কিছু অনুধাবনমূলক এবং সংক্ষিপ্ত প্রশ্ন এমনভাবে বাছাই করেছি যেন কি তোমাদের পরীক্ষা আসার মতো, যে বিগত সালের দেখো যারা বিগত সালে যারা এসএসসি 2025 পরীক্ষার্থী ছিল তাদের হচ্ছে কি এই অধ্যায়ে এই যে এই সাজেশনগুলো পড়ে আমাদের হচ্ছে কি অনেক শতভাগ কমন পেয়েছিল। তো তোমাদের বলবো যে অবশ্যই কি আমাদের এই সাজেশনটা কি অতি দ্রুত সংগ্রহ করে নেবা। দেখো বলতেছি যে গঙ্গাহৃদয় রাজ্যটির অবস্থান ব্যাখ্যা করো, কি বলতেছে যে গঙ্গাহৃদয় রাজ্যটির অবস্থান ব্যাখ্যা করতে বলতেছে। 2 নম্বরটা বলতেছে যে মৎস্য ন্যায় বলতে কি বোঝায়। আচ্ছা মৎস্য ন্যায় বলতে কি বোঝায়, এই কোশ্চেনটা আমাদের অনেকবার আসে, আমরা বলতেছি এই কোশ্চেনটা কি তোমরা অবশ্যই ভালো মতো পড়বা, এই কোশ্চেনটা আমাদের অনেক ইম্পর্টেন্ট। তারপরে বলতেছি 3 নম্বর যে বিক্রমশীল, দেখো বিক্রমশিলা বিহার কেন বিখ্যাত ছিল, কি যে বিক্রমশিলা বিহার কেন বিখ্যাত ছিল। 4 নম্বর হচ্ছে বাংলায় কৌম ব্যবস্থা চিরস্থায়ী হয়নি কেন ব্যাখ্যা করতে বলতেছে, কি যে কৌম ব্যবস্থা চিরস্থায়ী হয়নি কেন ব্যাখ্যা করো। এরপরে আমাদের 5 নম্বরে বলতেছে যে খড়গ বংশের বর্ণনা দাও, কি বলতেছে যে খড়গ বংশের বর্ণনা দাও। তারপরে বলতেছে 6 নম্বরে দেখো শশাঙ্ককে কেন প্রাচীন বাংলার প্রথম সার্বভৌম শাসক বলা হয়। আচ্ছা সার্বভৌম শাসক বলা হয় কেন এটা আমরা হচ্ছে ভালো মতো জানি। তারপরে বলতেছি দেখো প্রাচীন বাংলায় মৎস্য ন্যায় এর প্রভাব কিরূপ ছিল, এই যে মৎস্য ন্যায় প্রভাব, এই কোশ্চেনগুলো আমাদের অনেকবার আসে, কি বললাম এই কোশ্চেনগুলো আমাদের অনেকবার আসে। তারপরে বলতেছি দেখো যে মৎস্য ন্যায় এর অবসান ঘটে কিভাবে এবং হচ্ছে ইতিহাসে ত্রিশক্তি সংঘর্ষ বলতে কি বোঝায়। তো দেখো এই কোশ্চেনগুলো তোমরা হচ্ছে এমনভাবে আমরা সাজাইছি যেন কি প্রত্যেকটা স্টুডেন্ট ভালো মতো তাদের হচ্ছে কি যে মানে প্রিপারেশনটা ভালো মতো নিতে পারে। তারপরে আমাদের একটা কোশ্চেন আছে দেখো লাস্ট হচ্ছে 10 নম্বরটা যে কাদেরকে বক্ষ এবং ক্ষত্রিয় বলা হতো, হতো কেন, কি যে কাদেরকে বক্ষীয় ক্ষত্রিয় বলা হতো কেন। দেখো এগুলো হচ্ছে এই যে এই অধ্যায় থেকে আমরা 10টা হচ্ছে কোশ্চেন তোমাদের জন্য হচ্ছে কি যে সাজাইছি। এরপরে আমাদের টাইপ 3, দেখো টাইপ 3 হচ্ছে কি গ এবং ঘ প্রশ্নের জন্য। তো আমরা হচ্ছে দেখো কয়েকটা তোমাদের জন্য আমরা হচ্ছে 3টা টপিক সাজেস্ট করছি। কয়টা টপিক? 3টা। দেখো মৌর্য গুপ্ত যুগে বাংলা, কি যে মৌর্য গুপ্ত যুগে বাংলা, তারপরে হচ্ছে গুপ্ত পরবর্তী বাংলা এবং কি পাল বংশ ও দেখো পাল বংশ এবং হচ্ছে কি সেন বংশ এদের শাসনকাল এবং রাজনৈতিক ইতিহাস, কি বলতেছি পাল বংশ সেন বংশ এবং এদের শাসনকাল ও রাজনৈতিক ইতিহাস। তো দেখো এই যে এই 3টা টপিক আমরা দিয়েছি, তো এই 3টা টপিক থেকে আমরা বলতেছি কি তোমাদের জন্য গ এবং ঘয়ের জন্য অনেক ইম্পর্টেন্ট, কি গ এবং ঘয়ের জন্য কি অনেক ইম্পর্টেন্ট। তো দেখো তার আগে তো আমরা হচ্ছে ক এবং খ মানে কি জ্ঞানমূলক অনুধাবনমূলক এবং সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। তো এরপরে আমাদের আছে দেখো এরপরে আছে আমাদের হচ্ছে কি 6ষ্ঠ অধ্যায় আছে, কি আছে 6ষ্ঠ অধ্যায়। তো 6ষ্ঠ অধ্যায়ের নাম কি আমাদের দেখো যে মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস 1204 থেকে দেখো 1757 সাল। তো 1757 সালে দেখো 1204 থেকে আমরা বলতেছি 1800 সাল পর্যন্ত আমাদের হচ্ছে কি যে হচ্ছে মধ্যযুগ। তো এই যে 1204 সাল থেকে 1757 সাল, এই যে 1757 সালে কি হয় বলো তো পলাশীর যুদ্ধ হয়েছিল, আমার মনে আছে। তো দেখো এখানে বলতেছে যে
টাইপ 1-এর কোশ্চেন দেখো, জ্ঞানমূলক কোশ্চেন আমাদের এই অধ্যায় থেকে কেমন টাইপের জ্ঞানমূলক কোশ্চেন থাকতে পারে, তো আমরা একটু নিয়ে আলোচনা করি। বলতেছে দেখো, বুলগাকপুর কথাটির অর্থ কি? কি যে বুলগাকপুর কথাটির হচ্ছে কি অর্থ কি? যে বুলগাকপুর কথাটির অর্থ কি? 2 নম্বর বলতেছে কাদেরকে মামলুক বলা হতো, কি কাদেরকে মামলুক বলা হতো। এবং 3 নম্বরে হচ্ছে কি গৌরকে জান্নাতাবাদ বলা হয় কেন? দেখো এই কোশ্চেনটা আমাদের অনেকবার আসে, কি অনেকবার আসে, তোমাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, যে গৌরকে জান্নাতাবাদ বলা হতো কেন। তারপরে হচ্ছে দেখো, কে গণেশকে দমন করেন, কি বলতেছে কে গণেশকে দমন করেন, 12 ভূঁইয়া কারা, তারপরে হচ্ছে মাল জামিনী প্রথা কে প্রবর্তন করেন, এবং হচ্ছে কি সুবা কি, এবং কৌলিন্যবাদ বলতে কি বোঝায়। তো দেখো এই যে এই কোশ্চেনগুলো আমরা বলতেছি কি যে 3 স্টার 2 স্টার এবং 1 স্টার দিয়ে সাজাইছি তোমাদের জন্য। এরপরে আমরা দেখো যে 9 থেকে যে 16 পর্যন্ত, কি বললাম যে 9 থেকে যে 16 পর্যন্ত প্রায় 8টা কোশ্চেন দেখো, যে এই 8টা কোশ্চেন তোমাদের জন্য আমরা দিয়েছি কি যে যাদের হচ্ছে কি এক্সট্রা প্রিপারেশন দরকার, কি বললাম যাদের প্রিপারেশনটা একটু ভালো দরকার, যাদের দেখো যাদের টার্গেট হচ্ছে 100-এ 100, তাদেরকে বলবো যে তোমরা কি এই যে এগুলো সবগুলো পড়বা, কি সব কোশ্চেনগুলো পড়বা। বাংলার মুসলমান শাসকদের মধ্যে কে নৌবাহিনী, দেখো নৌবাহিনীর গড়পত্তন করেছিলেন, মালিক ফিরোজ ঈদকিং কি করেছিলেন, যে সুলতান হিসেবে কে কি নাম ধারণ করেন। তারপরে বলতেছে ইলিয়াস শাহর উপাধি কেন, কি উপাধি গ্রহণ করেছিলেন। তো দেখো এই কোশ্চেনগুলো। তারপর এই যে দেখো লাস্টের একটা কোশ্চেন আছে যে গৌরকে জান্নাতাবাদ নামকরণ করেন কে। আচ্ছা, গৌরকে কে জান্নাতাবাদ নামকরণ করেছিলেন, এই যে এই কোশ্চেনটা আমাদের অনেকবার আসে। এরপরে আমরা হচ্ছে কি দেখো টাইপ 2 হচ্ছে কি আছে অনুধাবনমূলক এবং সংক্ষিপ্ত প্রশ্ন আছে, কি যে অনুধাবনমূলক এবং সংক্ষিপ্ত প্রশ্ন আছে। তো এই অনুধাবন এবং সংক্ষিপ্তমূলক প্রশ্ন থেকে তো তোমাদের দেখো যে কেমন টাইপের কোশ্চেন আসতে পারে। এই যে আমরা একটু দেখি, 1 নম্বর বলতেছে যে বাংলাকে বুলগাকপুর বলা হয়েছিল কেন, কি বাংলাকে যে বুলগাকপুর বলা হয়েছিল কেন। তবে দেখো এই কোশ্চেনটা হচ্ছে আমাদের কত স্টার, 3 স্টার। এরপরে আমাদের 2 নম্বর বলতেছে যে ইউজ খলজিকে কেন সুশাসক বলা হয়, কি যে ইউজ খলজিকে কেন সুশাসক বলা হয়। 3 নম্বরে আছে যে রাজা গণেশ কিভাবে বাংলার ক্ষমতা দখল করেন, কি যে রাজা গণেশ কিভাবে বাংলার ক্ষমতা দখল করেন। তারপরে 4 নম্বরে আছে যে 12 ভূঁইয়া বলতে কাদেরকে বোঝানো হয়েছে ব্যাখ্যা করো। তো দেখো এই কোশ্চেনটা আমাদের অনেকবার আসে, কি অনেক পরীক্ষা অনেকবার আসছে এই কোশ্চেনটা, কি যে 12 ভূঁইয়া বলতে কাদেরকে বোঝানো হয়েছে ব্যাখ্যা করো। এরপরে আছে আমাদের 5 নম্বর যে স্বাধীন সুলতানি শাসন বলতে কি বোঝায়, কি যে স্বাধীন সুলতানি শাসন বলতে কি বোঝায়। 6 নম্বরে হচ্ছে নবাবী আমল বলতে কি বোঝো, কি যে নবাবী আমল বলতে কি বোঝো। এরপরে আমাদের 7 নম্বর আছে দেখো যে গিয়াসউদ্দিন আজম শাহ ছিলেন বঙ্গের শাসকদের মধ্যে অন্যতম, কি যে গিয়াসউদ্দিন আজম শাহ ছিলেন বঙ্গের শাসকদের মধ্যে অন্যতম ব্যাখ্যা করো। এরপর আমাদের 8 থেকে দেখো 8 থেকে 13 পর্যন্ত, কি বলতেছি আমাদের 8 থেকে 13 পর্যন্ত এই কোশ্চেনগুলো কয়টা, প্রায় 6টা কোশ্চেন। দেখো 8 থেকে 13 পর্যন্ত 6টা কোশ্চেনকে আমরা বলতেছি দেখো যে এই কোশ্চেনগুলো এমনভাবে সাজাইছি যেন তোমাদের কি আর একটু ভালো মতো প্রিপারেশনটা হয়। 9 নম্বর বলতেছে বাংলায় স্বাধীন সুলতানি যুগের সূচনা হয় কিভাবে। 10 নম্বর বলতেছে সুলতান শামসুদ্দিন শাহকে বাঙালি জাতীয়তাবাদের প্রবক্তা বলা হয় কেন। তারপরে 12 ভূঁইয়াদের কিভাবে দমন করা হয় ব্যাখ্যা করো। তারপরে হচ্ছে কি ঢাকার নাম কিভাবে জাহাঙ্গীরনগর হয়েছিল। তারপরে সম্রাট হুমায়ুন গৌড়ের নামকরণ জান্নাতাবাদ নাম করেন, দেখো জান্নাতাবাদ করেন কেন। তো এই কোশ্চেনগুলো আমাদের অনেক ইম্পর্টেন্ট, আমরা বলতেছি এই কোশ্চেনগুলো আমাদের জন্য কি অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তো দেখো এরপরে আমরা হচ্ছে কি টাইপ 3 এর কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, কি যে টাইপ 3। তো টাইপ 3-তে দেখো যে গ এবং ঘয়ের জন্য প্রশ্ন, কি বললাম গ এবং ঘয়ের জন্য প্রশ্ন। তো দেখো কি বলতেছে 1 নম্বরে আমাদের এই যে এই 3টা টপিক তোমাদের জন্য আমরা কি সাজেস্ট করছি যে মধ্যযুগে বাংলার মুসলমান শাসন, মধ্যযুগে সুলতানি আমলে বাংলার দেখো বংশানুক্রমিক শাসন এবং তাদের হচ্ছে রাজনৈতিক কৃতিত্ব সমূহ। 3 নম্বরে বলতেছে যে বাংলায় মুঘল শাসন, কি বলতেছে বাংলায় মুঘল শাসক। তো এই কোশ্চেনগুলো দেখো এই যে এই 3টা টপিক তোমাদের জন্য আমরা বলতেছি, এই 3টা টপিক যদি তোমাদের নিজেদের মধ্যে কি নিজেদের মতো করে ভালো মতো আয়ত্তে নিয়ে আসতে পারো তাহলে দেখবে যে কি অনেক ভালো একটা প্রিপারেশন নিয়ে ফেলতেছো তোমাদের এক্সামের জন্য। এরপরে আমাদের 8ম অধ্যায় আছে, কোন অধ্যায় 8ম অধ্যায়। আমাদের 8ম অধ্যায়ের নাম কি বাংলার ইংরেজ শাসনের সূচনা পর্ব। আচ্ছা, বাংলার ইংরেজ শাসনের সূচনা পর্ব। তো দেখো আমরা জানি যে বাংলায় কত সালে 1757 সাল থেকে আমাদের ইংরেজরা কি শাসন করতে শুরু করে, কি পলাশের যুদ্ধের পরে, তাই না। তো দেখো এই অধ্যায় থেকে আমাদের কি টাইপের জ্ঞানমূলক কোশ্চেন থাকতে পারে। বলতেছে 1 নম্বর যে তুর্কিরা কত সালে
কনস্টান্টিনোপল দখল করে নেয়। তারপরে বলতেছে 2 নম্বরে যে পর্তুগিজ কোন নাবিক প্রথম সমুদ্রপথে এদেশে আসেন? কি যে পর্তুগিজ কোন নাবিক প্রথম সমুদ্রপথে এদেশে আসেন? তারপরে বলতেছে 3 নম্বরটা দেখো, কত সালে পর্তুগিজরা চট্টগ্রাম ও সাতগাঁয়ে শুলঘাটি নির্মাণের অনুমতি লাভ করেন? এবং 4 নম্বরটা হচ্ছে দেখো যে ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে কারা, এবং হচ্ছে কি অন্ধকূপ হত্যা কি? তো দেখো অন্ধকূপ হত্যা কি এবং ইতিহাসে আলীনগর সন্ধি কি? তো দেখো এই কোশ্চেনগুলো কি আমরা হচ্ছে আমাদের জন্য বলতেছি আমাদের অনেক ইম্পর্টেন্ট। 6 নম্বর কোশ্চেনটা হচ্ছে ইতিহাসে আলীনগর সন্ধি কি যে কি? তারপরে আমাদের বলতেছে 7 নম্বর যে 76-এর মনন্তর কি? তারপরে হচ্ছে আমাদের চিরস্থায়ী বন্দোবস্ত। তো দেখো এরপরে আমাদের 9 নম্বর কোশ্চেনটা বলতেছে যে ভাস্কো দা গামা দেখো কোন দেশের নাবিক ছিলেন? তো দেখো এই কোশ্চেনটা আমাদের হচ্ছে কি যে 2 স্টার দিয়েছে। আমরা এই কোশ্চেনটা অনেকবার আমাদের পরীক্ষা আসছে যে ভাস্কো দা গামা কোন দেশের নাগরিক ছিলেন। তারপরে বলতেছে যে কত সালে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় উপমহাদেশে আসে। এরপরে আমাদের পলাশির যুদ্ধ সংগঠিত হয় কত সালে? দেখো এই কোশ্চেনটা আমরা জানি, এই কোশ্চেনটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, আর আমরা হচ্ছে এই কোশ্চেনটা সবাই পারি প্রায়। তারপরে হচ্ছে ভাস্কো দা গামা কে ছিলেন? কি ভাস্কো দা গামা কে ছিলেন? দেখো এই 12 থেকে 16 পর্যন্ত, আচ্ছা সরি দেখো 12 থেকে আমাদের 20 পর্যন্ত এই কোশ্চেনগুলো আমাদের দেখো যে উইদাউট এনি স্টার। তো দেখো এই কোশ্চেনগুলো তোমাদের জন্য আমরা দিয়েছি যে তোমাদের সাজেশন, মানে কি তোমাদের হচ্ছে যে তোমাদের যে প্রিপারেশনটা, এই প্রিপারেশনটা তোমরা যেন ভালো মতো নিতে পারো পরীক্ষায়। কি বললাম? ভালো মতো নিতে পারো। দেখো যে ভাস্কো ডা গামা কে ছিলেন, তারপরে 13 নম্বর বলতেছে পর্তুগিজরা কি উদ্দেশ্যে বাংলায় আসেন, তারপরে ইংরেজ কোন কোম্পানি উপমহাদেশে ব্যবসা বাণিজ্য করতে এসেছিল, তারপরে রানীর সুপারিশ নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন সম্রাটের সাথে সাক্ষাৎ করেন। তো দেখো এই যে আমাদের 20 নম্বর পর্যন্ত কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো কি আমাদের তোমাদের জন্য অনেক ভালো মতো কি করেছি, ভালো মতো তোমাদের জন্য আমরা এই যে সাজিয়েছি। তোমরা যদি আমাদের এই সাজেশনটা থেকে RTM 100 সাজেশন থেকে ভালো মতো তোমাদের কি প্রিপারেশনটা ভালো মতো নিতে পারো, তাহলে আমরা বলতেছি তোমাদের কি যে তোমাদের বোর্ড এক্সাম, দেখো বোর্ড এক্সামটা কি অনেক সহজ হবে একটা। এরপরে আমাদের দেখো এই অধ্যায়ে টাইপ 2-তে আমরা কি বলতেছি, টাইপ 2-তে আমরা বলতেছি যে অনুধাবন এবং সংক্ষিপ্তমূলক প্রশ্ন। কি যে অনুধাবন এবং সংক্ষিপ্তমূলক প্রশ্ন তোমাদের কেমন হতে পারে আমরা একটু দেখি। দেখো 1 নম্বরে আমরা বলতেছি যে দিনেমার কোন দেশের অধিবাসী ছিলেন? কি যে দিনেমার কোন দেশের অধিবাসী, এবং বলতেছে তাদের ব্যবসা ও কুঠির বর্ণনা দাও। কি বলতেছে? তাদের ব্যবসা এবং কুঠির বর্ণনা দাও। 2 নম্বর বলতেছে ইংরেজ ও ফরাসিদের মধ্যে কেন সংঘর্ষ অনিবার্য হয়ে ওঠে? কি বলতেছে? ইংরেজ ও ফরাসিদের মধ্যে কেন সংঘর্ষ অনিবার্য হয়ে ওঠে। 3 নম্বর বলতেছে যে ইংরেজরা কিভাবে বাংলায় সত্যিকার শাসক রূপে আত্মপ্রকাশ করে, ব্যাখ্যা করো। কি বলতেছে? যে ইংরেজরা কিভাবে বাংলায় সত্যিকার শাসক রূপে কি করে, আত্মপ্রকাশ করে, ব্যাখ্যা করতে বলতেছে। এরপরে আমাদের যে 4 নম্বর কোশ্চেনটা দেখো যে দ্বৈত শাসন বলতে কি বোঝায়? এই কোশ্চেনটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। কি বললাম? অনেক ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় অনেক আসে যে দ্বৈত শাসন বলতে কি বোঝায়। দ্বৈত মানে তোমরা বুঝতে পারতেছি 2। এরপরে দেখো আমাদের যে 5 নম্বরটা হচ্ছে কি চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। তো দেখো চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কি বোঝায়, এই কোশ্চেনটা আমাদের অনেক ইম্পর্টেন্ট। তারপরে 6 নম্বর দেখো 6 আর 7 কি 6 আর 7 আমরা হচ্ছে 2 স্টার দিয়ে সাজাইছি যে প্রাচীনকালে অনেকেই বাংলা অঞ্চলে বাণিজ্য করতে এসেছিল কেন? তো আমরা জানি যে দেখো প্রাচীনকালে আমাদের বাংলা অঞ্চলে সবাই কেন বাণিজ্য করতে এসেছিল, এই কোশ্চেনটা কি তো আমরা বলতেছি তোমরা অনেক ভালো মতো পড়বা এই কোশ্চেনটা। এরপরে আমাদের 7 নম্বর হচ্ছে কি ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেন গঠন করা হয়? আচ্ছা ডেনিশ বলতে কাদেরকে বোঝাইতেছে? দেখো ডেনিশ বলতে আমরা দেখো ডেনমার্কের বুঝাইতেছে। এরপরে আমাদের 8 থেকে 11 পর্যন্ত কি বললাম, 8 থেকে 11 পর্যন্ত দেখো এই 4টা কোশ্চেন কি তোমাদের জন্য আমরা কি স্পেশালভাবে দিয়েছি আরো, যে তোমরা যেন কি তোমাদের সাজেশনে কোনো রকম ত্রুটি না থাকে, আমাদের কি যে আমাদের প্রিপারেশনে কোনো রকম ত্রুটি না থাকে, তাহলে কি এই 4টা কোশ্চেনও তোমরা ভালো মতো পড়বা। কি বললাম? এই 4টা কোশ্চেন তোমরা ভালো মতো পড়বা। তো দেখো এই অধ্যায় থেকে আমরা হচ্ছে এখন যে টাইপ 3 আছে, যে টাইপ 3 গ এবং ঘয়ের জন্য, টাইপ 3 গ এবং ঘয়ের জন্য আমরা হচ্ছে কিছু দেখো তোমাদের যে কিছু হচ্ছে সাজেস্ট করবো হচ্ছে কি আমাদের হচ্ছে টপিক, এই টপিকগুলো যদি তোমরা ভালো মতো নিজেদের আয়ত্তে নিয়ে আসতে পারো তাহলে যে কোনো হচ্ছে সৃজনশীল প্রশ্নের আনসার করতে পারবা। 1 নম্বর আমরা বলতেছি পলাশী ও বক্সারের যুদ্ধের কারণ ও ফলাফল। কি পলাশী ও বক্সারের যুদ্ধের কারণ ও ফলাফল। 2 নম্বর আমরা বলতেছি যে ইংরেজ শাসন প্রতিষ্ঠায় দিওয়ানি লাভের গুরুত্ব। 3 নম্বর আমরা বলতেছি যে চিরস্থায়ী বন্দোবস্ত। দেখো এই 3টা
কি বললাম যে দেখো এই 3টা টপিক তোমাদের জন্য আমরা কি যে সাজেস্ট করছি যে তোমরা যদি এই 3টা টপিক ভালো মতো পড়তে পারো তাহলে আমরা বলতেছি যে তোমাদের প্রিপারেশনটা অনেক অংশে এগিয়ে যাবে। এরপরে আমাদের নবম অধ্যায় কি, নবম অধ্যায় দেখো বলতেছে যে ইংরেজ শাসন আমলে বাংলায় প্রতিরোধ, নবজাগরণ ও সংস্কার আন্দোলন। তো দেখো এই অধ্যায় থেকে আমাদের টাইপ 1-এ কী কী জ্ঞানমূলক প্রশ্ন থাকতে পারে, কেমন টাইপের জ্ঞানমূলক প্রশ্ন থাকতে পারে তো আমি একটু দেখি। তো বলতেছে দেখো যে ফকির সন্ন্যাসীদের আক্রমণের মূল লক্ষ্য কি ছিল। আচ্ছা আমরা জানি যে ফকির সন্ন্যাসী কারা। দেখো এই ফকির সন্ন্যাসীদের আক্রমণের মূল লক্ষ্য কি ছিল। তারপরে 2 নম্বর হচ্ছে নীল বিদ্রোহ কি। 3 নম্বর হচ্ছে দেখো যে ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন, কি যে ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন। এরপরে আছে 4 নম্বরটা দেখো যে ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা কে, কি যে ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা কে। এই কোশ্চেন আমরা দেখো 3 স্টার দিয়ে তোমাদের জন্য সাজাইছি। এই কোশ্চেন আমাদের অনেক ইম্পর্টেন্ট। তা বলতেছে দেখো দ্য স্পিরিট অফ ইসলাম গ্রন্থের লেখক কি। এই কোশ্চেনটাও দেখো আমরা 3 স্টার দিয়ে সাজাইছি তোমাদের জন্য, অনেক ইম্পর্টেন্ট এই কোশ্চেন। এরপরে বলতেছে 6 নম্বর যে ফকির সন্ন্যাসী আন্দোলন কি। এই কোশ্চেনটা আমরা 2 স্টার দিয়েছি তোমাদের জন্য। যে তিতুমির কত সালে বাঁশের কেল্লা নির্মাণ করেন, এই কোশ্চেনটা আমরা 2 স্টার দিয়েছি। তারপরে নবজাগরণের সূচনা হয় কিভাবে, দেখো এটা হচ্ছে আমরা কি 2 স্টার দিয়েছি। আমরা বলছি কি এই 2 স্টার 3 স্টার কোশ্চেনগুলো আমাদের জন্য কি অনেক ইম্পর্টেন্ট। তারপরে বলতেছি দেখো যে হাজী মোহাম্মদ মহসিন কত সালে জন্মগ্রহণ করেন, এটাও আমাদের 2 স্টার কোশ্চেন। এরপরে আমাদের দেখো যে নীল দর্পণ নাটকের রচয়িতাকে। আচ্ছা নীল দর্পণ নাটক কোন পরিপ্রেক্ষিতে লেখা হয় আমরা জানি যে দেখো যে ইংরেজরা আমাদের যে জোর করে নীল চাষ করাতো তারপরে বিরুদ্ধে আমাদের হচ্ছে কি যে নীল দর্পণ নাটক লিখেছিলেন কে, দীনবন্ধু মিত্র, যে তিনি হচ্ছে এই নাটকটি রচনা করেন। এরপরে আছে আমাদের দেখো 11 নম্বর যে অবরোধবাসিনী গ্রন্থটি রচয়িতাকে। আমরা জানি অবরোধবাসিনী গ্রন্থটি রচয়িতা হচ্ছে কে, রোকিয়া। তো দেখো এই আমাদের এই নীল দর্পণ আর অবরোধবাসিনী এই গ্রন্থ দুটি আমাদের এই অধ্যায়ের জন্য অনেক ইম্পর্টেন্ট। কি যে কয়ের জন্য জ্ঞানমূলক কোশ্চেনের জন্য আমাদের অনেক ইম্পর্টেন্ট। তারপরে দেখো বলতেছে 12 নম্বর যে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে, কি যে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কি। তারপরে হচ্ছে 13 নম্বরটা যে নবাব আব্দুল লতিফ কত সালে ডেপুটি ম্যাজিস্ট্রেটের পদে যোগদান করেন। এরপর আমাদের দেখো 14 থেকে 18 পর্যন্ত কি বলতেছে যে নীল চাষিরা কত সালে বিদ্রোহ কি ফেটে পড়েন। তারপরে হচ্ছে ফরায়েজি আন্দোলন কি, হাজী শরীয়তুল্লাহ লাঠিয়াল বাহিনী গঠনের সিদ্ধান্ত নেয় কেন, এবং কি বাংলা সাহিত্যের গদ্যের জনক কে এবং কে ফৈজুন্নেসার নবাব উপাধি দেন। দেখো যে কে ফৈজুন্নেসাকে নবাব উপাধি দেন। তো আমরা বলতেছি দেখো এই 14 থেকে 18 পর্যন্ত কোশ্চেনগুলো আমরা হচ্ছে কি তোমাদের এক্সট্রাভাবে প্রিপারেশন নেওয়ার জন্য কি আমরা এই কোশ্চেনগুলো তোমাদেরকে দিয়েছি। তো দেখো এই অধ্যায় থেকে আমাদের যে টাইপ 2 আছে, টাইপ 2-তে কি আছে আমাদের অনুধাবনমূলক প্রশ্ন এবং কি সংক্ষিপ্ত প্রশ্ন আছে। কি আছে অনুধাবনমূলক এবং সংক্ষিপ্ত প্রশ্ন আছে। তো অনুধাবন এবং সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের কেমন হতে পারে তো আমরা একটু দেখে নিই। দেখো 1 নম্বর বলতেছে যে ফকির সন্ন্যাসীরা বিদ্রোহী হয়েছিল কেন ব্যাখ্যা করো। কি বলতেছে যে ফকির সন্ন্যাসীরা বিদ্রোহী হয়েছিল কেন ব্যাখ্যা করতে বলতেছে। 2 নম্বর হচ্ছে আমাদের দেখো এই কোশ্চেন আমাদের 3 স্টার, এই কোশ্চেন আমাদের জন্য ইম্পর্টেন্ট, তার জন্য আমরা কি দিয়েছি তোমাদের জন্য 3 স্টার দিয়েছি। এরপরে 2 নম্বরটা বলতেছে যে তিতুমিরের সংস্কার আন্দোলন কিভাবে কৃষক আন্দোলনে পরিণত হয়। কি যে তিতুমিরের সংস্কার আন্দোলন কিভাবে কৃষক আন্দোলনে পরিণত হয় ব্যাখ্যা করো। এখানে ব্যাখ্যা করতে বলছে, এটা আমাদের 3 স্টার কোশ্চেন। 3 নম্বর বলতেছে দেখো যে নীল বিদ্রোহ বলতে কি বোঝায়। এই কোশ্চেনটা তোমরা অবশ্যই ভালো মতো করবা, কি অবশ্যই ভালো মতো করবা, এই কোশ্চেনটা আমাদের অনেকবার আসছে। এরপরে আমরা বলতেছি 4 নম্বর দেখো ইন্ডিগো কমিশন গঠন করা হয় কেন। আমরা জানি দেখো যে নীল চাষের জন্য কি আমাদের এই যে ইন্ডিগো কমিশনটা গঠন করা হয়। এরপরে আমাদের 5 নম্বরটা হচ্ছে যে ফরায়েজি আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল। কি যে ফরায়েজি আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল। তারপরে দেখো এই কোশ্চেনটা আমাদের 3 স্টার। এরপরে আমাদের এই কোশ্চেনটাও 3 স্টার, এটাও আমাদের 3 স্টার, এটাও 3 স্টার। দেখো এই যে আমাদের 8 পর্যন্ত কোশ্চেনগুলো হচ্ছে কি 3 স্টার কোশ্চেন। তো এই কোশ্চেনগুলোকে আমরা বলতেছি কি তোমরা ভালো মতো আয়ত্তে নিবা, কি নিবা যে ভালো মতো পড়বা। এরপরে আমাদের দেখি এরপরে আমাদের 9 থেকে 11 পর্যন্ত কি দেখো 9, 10, 11 এই কোশ্চেনগুলো আমরা হচ্ছে 2 স্টার দিয়ে সাজাইছি। কত স্টার 2 স্টার দিয়ে সাজাইছি। বলতেছে ইংরেজ শাসন আমলে বাংলার কৃষকরা নীল চাষে বাধ্য হয় কেন। দেখো যে কিভাবে আমাদের ইংরেজরা হচ্ছে আমাদের যে বাংলার কৃষকদের নীল চাষে বাধ্য করায়। তারপরে বলতেছে দেখো ইয়ং বেঙ্গল মুভমেন্ট ডিওরিজের এর ভূমিকা ব্যাখ্যা করতে বলতেছেন। তারপরে হচ্ছে সৈয়দ আমির আলী কেন সেন্ট্রাল মোহামেডান অ্যাসোসিয়েশন নামক সমিতি গঠন করেন। তো
তো দেখো এই দুইটা কোশ্চেন, এই তিনটা কোশ্চেন আমরা বলতেছি 2 স্টার দিয়ে সাজাইছি। এই তিনটা কোশ্চেনও তোমাদের জন্য কি অনেক ইম্পর্টেন্ট। এরপরে বলতেছি দেখো 12 থেকে 15 পর্যন্ত, কি 12 থেকে 15 পর্যন্ত এই কোশ্চেনগুলো তোমাদের জন্য কি আমরা যাদের এক্সট্রা প্রিপারেশন দরকার তাদের জন্য বলবো যে কি তাদের 100-এ 100 কি যে 100-তে 100 পেতে হবে, তাদেরকে বলবো তো তোমরা কি এই অধ্যায় থেকে কি যে সব কোশ্চেনগুলো কি প্রত্যেকটা কোশ্চেন নিজের হচ্ছে কি আয়ত্তে নিয়ে আসো, প্রত্যেকটা কোশ্চেন নিজের কি আয়ত্তে নিয়ে আসো। এরপরে দেখো, এরপরে আমরা হচ্ছে এই অধ্যায় থেকে তোমাদের টাইপ 3-তে দেখো যে গ এবং ঘয়ের জন্য প্রশ্ন, কি গ এবং ঘয়ের জন্য কিছু আমরা হচ্ছে কি যে দেখো 3টা হচ্ছে টপিক সাজেস্ট করছি। কয়টা টপিক? 3টা টপিক সাজেস্ট করছি। এই 3টা টপিক তোমাদের জন্য সাজেস্ট করছি। আমরা বলতেছি যে ইংরেজ শাসনামলে বাংলার প্রতিরোধ আন্দোলন, কি যে ইংরেজ শাসনামলে বাংলার হচ্ছে কি যে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছিল। তারপরে 2 নম্বরটা বলতেছি যে নবজাগরণ ও সংস্কার আন্দোলনের বিশেষ ব্যক্তিদের কি বিশেষ ব্যক্তিবর্গের ভূমিকা নবজাগরণ এবং সংস্কার আন্দোলনে। এবং 3 নম্বরে আমরা বলতেছি যে ইংরেজ শাসনামলে উল্লেখযোগ্য সংস্কারকদের দেখো সংস্কারকদের অবদান, কি যে ইংরেজ শাসনামলে উল্লেখযোগ্য সংস্কারকদের কি অবদান। তো দেখো আমরা এই 3টা হচ্ছে কি টপিক তোমাদের জন্য সাজেস্ট করছি, যেন কি এমনভাবে পড়ো যে তোমরা হচ্ছে কি অধ্যায় থেকে যে কোনো জায়গায় থেকে যদি আমাদের হচ্ছে কি সৃজনশীল প্রশ্ন আসে তাহলে আমরা যেন কি লিখতে পারি। দেখো আমাদের রোড টু মিশন 100-এর কি লাস্ট একটা হচ্ছে কি চ্যাপ্টার। তো দেখো তোমাদের কি যে তোমাদের হচ্ছে 2026 সালে পরীক্ষার্থীদের হচ্ছে 13তম অধ্যায়, এটা হচ্ছে আমাদের কি যে লাস্ট। আমরা বলতেছি অধ্যায়ের নাম কি 70-এর নির্বাচন এবং কি মুক্তিযুদ্ধ। তো দেখো এই 70-এর নির্বাচনে আমাদের কি হয় এবং মুক্তিযুদ্ধে আমাদের কি হয়। তো এই দেখো এই এখান থেকে আমরা বলতেছি যে টাইপ 1-এর কি কি জ্ঞানমূলক কোশ্চেন আসতে পারে, প্রশ্ন আসতে পারে, আমরা একটু দেখে নিই। তো বলতেছে 1 নম্বরে দেখো যে 1970-এর নির্বাচনে কি 1970 নির্বাচনে কার নেতৃত্বে নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল। আমরা জানি যে কার নেতৃত্বে নির্বাচন কমিশন গঠন করেছিল। এই কোশ্চেনটা আমাদের বলতেছি কি 3 স্টার কোশ্চেন। তারপর বলতেছি দেখো রেসকোর্স ময়দানের বর্তমান নাম কি, কি যে রেসকোর্স ময়দানের বর্তমান নাম কি। দেখো এই যে আমরা হচ্ছে বলতেছি এটা হচ্ছে আমাদের 3 স্টার কোশ্চেন দিয়েছি যে অপারেশন সার্চলাইট কি। এই কোশ্চেনটা তোমাদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কি বললাম সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই 3 নম্বর কোশ্চেনটা। তারপরে মুজিবনগর সরকার কত তারিখে গঠন করা হয়, এটাও আমাদের ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন, তারপরে চরমপত্র কি। তো দেখো আমাদের 7 নম্বর কোশ্চেনটা বলতেছে কি ভেটো কি। আচ্ছা ভেটো কি আমরা জানি যে কোনো কিছু নাকচ করার ক্ষমতাকে ভেটো বলা হয়। তারপরে 8 নম্বর বলতেছি দেখো এই কোশ্চেনটা আমরা 3 স্টার দিয়েছি। এরপরের কোশ্চেনটা আমরা 3 স্টার দিয়েছি কি অপরাজেয় বাংলা কি। আচ্ছা দেখো অপরাজেয় বাংলা কি আমরা জানি আছে কি একটা দেখো যে এরপরে আমরা বলতেছি 9 নম্বরটা যে বাংলাদেশের ইতিহাসে কালো রাত্রি কি। আমরা জানি যে ইতিহাসের কালো রাত্রি কোনটাকে বলা হয় যে 25শে মার্চের যে কালো রাত্রিকে। এরপরে আমাদের বলতেছে 10 নম্বর যে ঢাকা শহরের অপারেশন সার্চলাইটের দায়িত্ব কে ছিলেন। দেখি দেখো যে ঢাকা শহরের অপারেশন সার্চলাইটের দায়িত্বে কে ছিলেন, আমরা জানি কি দেখো জেনারেল রাওয়াল ফরমান আলী, তাই না। তারপরে বলতেছে 11 নম্বরে বলতেছে রাজাকার ও আলবদর কারা। আচ্ছা রাজাকার ও আলবদর কারা দেখো আমাদের বাঙালিদের মধ্যে কি এই যে রাজাকার এবং আলবদররা ছিল। তারপরে 12 নম্বর বলতেছে দেখো সুবাহ বাংলা কি, কি সুবাহ বাংলা বলতে কি বোঝায়। এই কোশ্চেনটা আমরা 2 স্টার দিয়ে সাজাইছি। এই কোশ্চেনটা কি তোমরা হচ্ছে অনেক জন্য ইম্পর্টেন্ট, তোমাদের জন্য সকলের জন্য ইম্পর্টেন্ট বলতেছে। এই কোশ্চেনটা কি ভালো মতো নিজেদের হাতে নেইবা। এরপরে দেখো এই যে পোড়ামাটি নীতি আছে না, এই পোড়ামাটি নীতি আমরা 1 স্টার দিলেও আমরা বলতেছি এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষা অনেকবার আসে, কি অনেকবার আসে যে পোড়ামাটি নীতি বলতে কি বোঝায়। এরপরে আমাদের দেখো 14 নম্বরে আছে যে বীরঙ্গনা কাদেরকে বলা হয়। আচ্ছা কি যে বীরঙ্গনা কাদেরকে বলা হয়। আচ্ছা যারা দেখো যে আমাদের যে নারীরা মুক্তিযুদ্ধ করেছিল তাদেরকে আমরা বলতেছি কি বীরঙ্গনা। আচ্ছা তো দেখো 15 নম্বর কোশ্চেনটা আমাদের কি বলতেছে যে 1970 সালে নির্বাচনে আওয়ামী লীগ কয়টি আসন লাভ করেছিলেন। তো দেখো এই কোশ্চেনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। দেখো এই 15 থেকে 20 পর্যন্ত আমরা হচ্ছে কি উইদাউট এনি হচ্ছে কি তোমাদের জন্য স্টার দিয়েছি, কিন্তু উইদাউট এনি স্টার দিলেও আমরা বলতেছি এই কোশ্চেনগুলো তোমাদের জন্য কি অনেক ইম্পর্টেন্ট, অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। বলতেছি দেখো কে অপারেশন সার্চলাইট পরিচালনা নীল নকশা তৈরি করেন, আমরা জানি কি দেখো জেনারেল রাওয়াল ফরমান আলী ও টিক্কা খান। তারপরে বলতেছে যে বাংলাদেশের অস্থায়ী সরকার কোথায় শপথ গ্রহণ করেন, তারপরে মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কি। দেখো এই কোশ্চেনগুলো 1 মার্কের জন্য কি আমরা বলতেছি অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের 1 মার্কের জন্য। এরপরে আমাদের দেখো যে টাইপ 2 আছে ও যে অনুধাবনমূলক এবং সংক্ষিপ্ত প্রশ্ন, কি যে অনুধাবন এবং সংক্ষিপ্ত প্রশ্ন। তো অনুধাবন এবং সংক্ষিপ্ত প্রশ্নতে আমাদের কি কি আসতে পারে আমরা একটু দেখি। 1 নম্বর বলতেছে অসহযোগ আন্দোলন বলতে কি বোঝায়, কি যে অসহযোগ আন্দোলন বলতে কি বোঝায়, অপারেশন সার্চলাইট বলতে কি বোঝায়, মুজিবনগর সরকার কেন গঠন করা হয়েছিল। দেখো 3 স্টার 3 স্টার 3 স্টার 3 স্টার, তারপরে হচ্ছে দেখো 3 স্টার
তারপরে টুইস্টার। দেখো এই যে 5টা কোশ্চেন দেখতে পাচ্ছ, এই যে 1 2 3 4 5, এই 5টা কোশ্চেন আমরা হচ্ছে কি 3 স্টার দিয়ে সাজাইছি। আমরা বলতেছি এই কোশ্চেনগুলো কি তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, কি অনেকই বেশি ইম্পর্টেন্ট। এরপরে আমাদের 6 থেকে 7 পর্যন্ত, কি যে 6 থেকে 7 পর্যন্ত বলতেছি আমরা যে মুক্তিযুদ্ধে গণমাধ্যমের ভূমিকা ব্যাখ্যা করো এবং জাতীয় স্মৃতিসৌধ নির্মিত হয় কেন, কি জাতীয় স্মৃতিসৌধ কেন নির্মিত হয়। তো এইটা হচ্ছে কি আমাদের দেখো যে ক্ষয়ের জন্য আমরা বলতেছি সংক্ষিপ্ত অথবা কি অনুধাবনের জন্য, মানে আমাদের 2 মার্কের, আমাদের 2টা স্টার আছে, দেখো 2 স্টার কোশ্চেন। এরপরে আমাদের 8 নম্বর কোশ্চেনটা কি যে কেন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো অপারেশন সার্চলাইটের অন্যতম লক্ষ্য ছিল। দেখো এরপরে আমাদের 9 নম্বর হচ্ছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালিদের ভূমিকা, মুজিবনগরে স্মৃতিসৌধের দেখো নকশার বৈশিষ্ট্য বর্ণনা করো, রাজাকার ও আলবদররা কেন স্বাধীনতার বিরোধিতা করেছিল। এরপরে আমাদের দেখো 12 থেকে 15 পর্যন্ত, কি 12 থেকে 15 পর্যন্ত বলতেছে দেখো যে মুক্তিযুদ্ধে ছাত্রছাত্রীদের ভূমিকা কেমন ছিল এবং হচ্ছে মুক্তিযুদ্ধে শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবীদের ভূমিকা কি ছিল, তারপরে বর্ণনা করতে বলতেছে এবং বাংলার নামকরণের ইতিহাস বর্ণনা করো এবং বুদ্ধিজীবী স্মৃতিসৌধের কেন, দেখো স্মৃতিসৌধ কেন নির্মাণ করা হয়। তো দেখো এগুলোর মাধ্যমে আমরা বলতেছি যে আমাদের অনুধাবন এবং কি যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা হচ্ছে তোমাদের আমরা কি এইভাবে সাজিয়েছি যেন তোমরা হচ্ছে কি তোমাদের প্রিপারেশনে কোনো রকম কি ঘাটতি না থাকে। এরপরে দেখো আমাদের টাইপ 3 আছে, কি টাইপ 3 হচ্ছে আমাদের গ এবং ঘ এর প্রশ্নের জন্য, কি গ এবং ঘ প্রশ্নের জন্য। তো দেখো এই অধ্যায়ের আমাদের কি এই টাইপ প্রশ্নগুলো আমরা এমনভাবে তোমাদের জন্য সাজিয়েছি যেন তোমাদের এই যে এই টপিকগুলো পড়লে তোমরা হচ্ছে কি ভালো মতো তোমাদের প্রিপারেশনটা নিতে পারো। দেখো টাইপ 3 গ এবং ঘ প্রশ্নের জন্য আমরা দেখো 3টা টপিক তোমাদের জন্য সিলেক্ট করছি, কি যে 1970 নির্বাচনে এবং এর ভূমিকা। দেখো 1970 নির্বাচনে এবং এর ভূমিকা, দেখো যে 1970 নির্বাচনে আওয়ামী লীগ কীভাবে জয়লাভ করেছিল, তারপরে হচ্ছে কি যে তারা হচ্ছে কতটি আসন পেয়েছিল, তারা হচ্ছে কি প্রাদেশিক নির্বাচনে কতটি আসন পেয়েছিল এবং হচ্ছে কি কেন্দ্রীয় নির্বাচনে কতটি আসন পেয়েছিল, সকল কিছু। এরপরে আমাদের বলতেছে যে মুক্তিযুদ্ধ পরিচালনায় অস্থায়ী সরকারের ভূমিকা, মুক্তিযোদ্ধাদের ভূমিকা, কি দেখো বিভিন্ন ভূমিকা এবং মুক্তিযোদ্ধাদের ভূমিকা। আচ্ছা অস্থায়ী সরকার বলতে এখানে আমাদের বোঝাইতেছে যে মুজিবনগর সরকারের ভূমিকা বলতেছে। তো মুজিবনগর সরকার আমাদের কি যে যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে কি কি ভূমিকা মানে করে রেখেছিল, দেখো আমাদের সেক্টরকে 11টি সেক্টরে ভাগ করেছিল আমরা জানি। তারপরে বলতেছে দেখো যে জাতীয় স্মৃতিস্তম্ভ, আমাদের যে দেখো যে জাতীয় স্মৃতিস্তম্ভ বলতে বোঝাইতেছে আমাদের মুক্তিযুদ্ধের জন্য যে জাতীয় স্মৃতিস্তম্ভগুলো তৈরি করা হয়েছিল। তো এগুলো হচ্ছে কি যে কেন তৈরি করা হয়েছিল, কিসের জন্য তৈরি করা হয়েছিল, সকল কিছু। তো দেখো এর মাধ্যমে আমরা হচ্ছে কি আমাদের দেখো যে এই অধ্যায়ের কি একটা পূর্ণাঙ্গ তোমাদের হচ্ছে কি সাজেশন তোমাদের কাছে আমরা তুলে ধরলাম। তো দেখো যাদের হচ্ছে কি আশা 100-এ 100 পাওয়া, কি বললাম যে যাদের আশা কি 100-তে 100 তাদেরকে বলবো আমাদের এই RTM 100 সাজেশনটি কি তোমরা এখনই কি করে নাও, যে আমাদের হচ্ছে কি সংগ্রহ করে নাও। আমরা বলতেছি যে দেখো বিগত সালে যারা SSC পরীক্ষার্থী ছিল আমাদের এই RTM 100 সাজেশন পড়ে তারা হচ্ছে কি শতভাগ কমন পেয়েছিল। তো তোমাদেরকেও আমরা দিয়েছি যে দেখো যে তোমাদের জন্য আমরা হচ্ছে এই RTM 100 সাজেশনটা তৈরি করেছি। তোমরা যারা হচ্ছে কি SSC 26 পরীক্ষার্থী আছো তো তাদেরকে আমরা বলবো যে আমাদের এই সাজেশনটি পড়লে তোমরা অবশ্যই কি 100-তে 100 কমন পাওয়ার নিশ্চয়তা আছে। তো দেখো পরবর্তীতে তোমাদের কোনো একটা পর্বে দেখা হবে, আশা করি ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবো, ভালো থাকবা। আসসালামু আলাইকুম।